বন্ধুরা, তো চলো আজকের গল্প শুরু করি। গল্পের নাম অবাঞ্ছিত উপদ্রব। লেখক দেবাঙ্কুর আতর্থী। গল্প পাঠে আমি সাধন ঘোষ। ওস্তাদ করমতুল্লাহ খাঁ সাহেব ছিলেন বিখ্যাত শরৎবাদক। তিনি জীবনের শেষ কয়েকটা বছর এই কলকাতা শহরেই কাটিয়েছিলেন। সে সময় শহরের ধনী নির্ধন অনেকেই তার সাগরেদ হয়ে বাজনা শিখতেন। খাঁ সাহেব শুধু উঁচু দরের বাজিয়েছিলেন না, তিনি একজন উঁচু দরের মজলিসিতকও ছিলেন। তার গল্প একসময় শহরে প্রবাদের মতো রাষ্ট্র ছিল। পরলোকগত স্যার আশুতোষ চৌধুরী মহাশয়ের পত্নী লেডি প্রতিমা চৌধুরীর কর্তৃক প্রতিষ্ঠিত সঙ্গীত সংঘের অধ্যক্ষ ছিলেন এই করমতুল্লাহ খাঁ সাহেব। আগেই বলেছি, ওস্তাদি খুবই মজলিসি লোক ছিলেন, যার ফলে আমরা তার জনকতক শিষ্য সেই ভোর থেকে আরম্ভ করে বেলা 9টা সাড়ে 9টা অবধি, আর এদিকে রাত্রি 9টা থেকে রাত্রি 12টা-1টা অবধি সেখানে আড্ডা মারত। দেশ বিদেশের আরও অনেক নামজাদা বাজিয়ে গাইয়ে আসতেন সেখানে। গান বাজনার জলসা যেদিন হতো, সেদিন আর আড্ডা ভাঙবার সময় ঠিক থাকতো না। সন্ধে থেকে ভোর হয়ে যাওয়াও এমন কিছু একটা বড় ব্যাপার ছিল না। গ্রীষ্মের ও পূজার সময় সংঘের লম্বা ছুটি থাকত এবং সে সময় খাঁ সাহেব নিজের দেশে যেতেন। তার বাড়ির মহিলারা কেউ সেখানে থাকতেন না। তাদের দেখাশোনা করার জন্য বছর অন্তত এই 2বার দেশে না গেলে তার চলত না। তিনি থাকতেন ভাড়াটে বাড়িতে এবং প্রতিবারই দেশে যাবার সময় বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতেন এবং ফিরে এসে আবার বাড়ি ভাড়া করে সেখানে গিয়ে উঠতেন। যতদিন না বাড়ি পাওয়া যেত ততদিন হয় মধুরায়ের লেনে কালীপালের বাড়ি বা কর্নওয়ালিস স্ট্রিটে গজেন ঘোষের বাড়িতে থাকতেন, আর আমরা সবাই ছুটোছুটি করতুম বাড়ির তল্লাশি। খাঁ সাহেবের পছন্দ মতো বাড়ি চাই, খোলামেলা আলো হাওয়া পাওয়া যায় এমন বাড়ি হলে তার চলবে না। চারদিক বেশ বন্ধ থাকবে, অন্য কোনো বাড়ি থেকে কিচ্ছু দেখা যাবে না। অর্থাৎ তার ভাষায় বাড়িখানি একেবারে সিন্ধুকের মতো হওয়া চাই। এখনকার লোকেরা হয়তো বিশ্বাস করতেই চাইবেন না, কিন্তু সেকালে সব সময়ে সব রকমের বাড়ি ভাড়া পাওয়া যেত। এরকম একটা সময়ে খাঁ সাহেব দেশ থেকে ফিরে এসেছেন। শিষ্য সম্প্রদায় বাড়ির খোঁজে ব্যস্ত, কিন্তু সেবারে আর মনের মতো বাড়ি জুটছে না। শেষকালে বেশ কিছুকাল খোঁজাখুঁজির পর একখানা বাড়ি পাওয়া গেল। বাড়িখানা মানিকতলা স্ট্রিটে ছাতুবাবুর বাজার ছাড়িয়ে গিয়ে যে কালী মন্দির আছে তার একটু আগে একটা গলির মধ্যে। তখন কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট চিত্তরঞ্জন এভিনিউ তৈরি করছে। এই বাড়িখানাও রাস্তায় পড়েছিল। বাড়ির সামনে পেছনে ডাইনে বাঁয়ে সব ভাড়া বাড়ি। কোনোটা একবার ভেঙে ফেলা হয়েছে, কোনোটা আস্তে আস্তে ভাঙা হচ্ছে। মাস 5-6 বাদে এখানেও ভাঙা হবে। অন্তত মাস 5-6ও থাকা যাবে এই মনে করে খাঁ সাহেব বাড়িটা পছন্দ করল এবং দিন 2-1-এর মধ্যেই জিনিসপত্র এনে এখানে উঠল। আমরা আগের মতো আবার সন্ধ্যায় সেখানে সব জুটতে লাগলো। রাত্রে অনেকখানি অন্ধকার গলি পার হয়ে তবে বাড়িতে ঢুকতে হতো। এখানে গ্যাস কিংবা অন্য কোনো আলো জ্বলত না। তার উপরে দুপাশে সব ভাঙা বাড়ি থাকায় গলি পার হওয়ার সময় অনেকেরই গা ছমছম করত। একদিন তখন রাত্রি প্রায় 8টা হবে, খাঁ সাহেবের একটি শিষ্য ওই গলিটা পার হচ্ছে। এমন সময় ভদ্রলোকের কানের পাশ দিয়ে একটি বড় ডাব বেরিয়ে গিয়ে সামনে পড়ল। আমরা অনেকেই তখন ওপরে বসেছিল। ভদ্রলোকটি আমাদের কথা বলা মাত্র আমরা আলো ও লোকজন নিয়ে নিচে গেল। দেখলাম ডাবটা তখনও পড়ে রয়েছে, সেটি মাথায় লাগলে তাকে আর উঠতে হতো না। নিশ্চয়ই কোনো বদমাইশ লোকের কাজ মনে পড়ে তো তখনকার মতো আমরা চলে গেল। পরের দিন সকালে এসে শুনলুম
যে কাল সারা রাত্রি মহা হাঙ্গামা গিয়েছে। কি ব্যাপার? শোনা গেল রাত্রি 11টার সময় স্নানের ঘরে কল খোলার শব্দ পেয়ে নিচে গিয়ে কল বন্ধ করে আসা হয়। সে সময় কলকাতা শহরে অনেক জায়গায় সারা রাত কলে জল থাকত। যাই হোক, ওপরে আসবার পরই আবার জল পড়ার শব্দ শুনতে পাওয়া যায় এবং আবার তারা নিচে গিয়ে কল বন্ধ করে আসে। এরকম বার কয়েক হতেই তারা 2-3 জন মিলে নিচে গিয়ে কল বন্ধ করে স্নানের ঘরের সামনেই বসে থাকে। কিন্তু একটুক্ষণ পরেই আবার কে কল খুলে দিতেই ভয়ে তারা উপরে উঠে আসে এবং সারা রাত্রি ধরে জল পড়ে। দোতলায় একটা বড় হল ঘর ছিল। এই ঘরে খাঁ সাহেব থাকতেন। তাছাড়া বাজনার আসর ইত্যাদি এই ঘরেই করার বন্দোবস্ত হতো। সেদিন রাত্রে এই ঘরে বসে আমরা কাল রাত্রে সেই কল খোলার ব্যাপারে আলোচনা করছি। এমন সময় উপর থেকে ঝুপ ঝুপ করে পুষ্প বৃষ্টির মতো আমাদের মাথার উপরে খানিকটা আস্থা করে ময়লা পড়ল। আমরা তো অবাক। এরকম চাষাদের রসিকতা চলন সেখানে ছিল না। কাজেই উপস্থিত ব্যক্তিদের মধ্যে এ কাজ কেউ করেনি। যাই হোক, সে জায়গাটা পরিষ্কার করে আবার বসা গেল। কিন্তু বসতে না বসতেই আবার সেই ময়লা বৃষ্টি। ব্যাপার দেখে খাঁ সাহেব তো নানা রকম মন্ত্রতন্ত্র আওড়াতে লাগলেন। ঝাড়ফুঁকও চলতে লাগলো। সেদিনকার মতো আমরা সরে পড়ল। পরের দিন এসে শুনি সারা রাত সেই রকম কল খোলা চলেছে এবং রাত্রে আরও 2-1 বার ময়লাও পড়েছে। খাঁ সাহেবের দেশের বাড়িতে অনেকগুলি ছেলে মানুষ হচ্ছে। এবারে তাদের মধ্যে 2-1 জনকে কলকাতা নিয়ে এসেছে। এদের মধ্যে একজন বললে সিঁড়িতে একজন দাড়িওয়ালা অপরিচিত বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। আমি কাছে যেতেই তিনি যে কোথায় মিলিয়ে গেলেন তা বুঝতে পারলাম না। এই ছোকরা ছিল খুবই ওস্তাদ। সমস্ত ব্যাপারটা উপরে রং দেবার জন্যই কথাটা সে বানিয়ে বলেছে। কিন্তু যাই হোক, শূন্য থেকে আমাদের ওপরে ময়লা পড়া সমানে চলতে লাগলো। ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে উপর দিকে চেয়ে বসে দেখেছি হঠাৎ শূন্য থেকে খানিকটা ময়লা ছুটছুট করে পড়ল। ফাঁকা জায়গা নয়, লোকের উপরে। এদিকে খাঁ সাহেব 5 ওয়াক্ত নেমাজ পড়তে লাগলেন। বাড়িতে কোনো প্রকার অনাচার যাতে না হয় সেদিকে নজর রাখলেন। ঘরের মধ্যে সর্বক্ষণ গুগ্গুল জ্বলতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। সন্ধ্যের পর লোকজন আসরে বসলেই ময়লা পড়া সমানে চলতে লাগল। ব্যাপার দেখে আড্ডাধারীরা সরে পড়তে আরম্ভ করল। অনেক বাইরের লোকও কৌতূহল পরবশত হয়ে আসতে লাগলো। আমাদের এমন শান্তির নিট বাজারের হট্টগোলে পরিপূর্ণ হলো। খাঁ সাহেবের এক বন্ধু ছিলেন, তার কাবুলে বাড়ি। সকলে তাকে সৈয়দ সাহেব বলে ডাকত। ভদ্রলোক উর্দু বলতে পারতেন না, ফার্সিতে কথা বলতেন, কিন্তু উর্দু বুঝতে পারতেন। খাঁ সাহেবও ফার্সি বলতে পারতেন না, তবে বুঝতে পারতেন। এই সৈয়দ সাহেব ধার্মিক লোক ছিলেন, আর ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্রেও ছিলেন ওস্তাদ। হালে পানি না পেয়ে এই সৈয়দ সাহেবের শরণাগত হওয়া গেল শেষকালে। সৈয়দ সাহেব এসে সব শুনে কিছুক্ষণ চোখ বুজে থেকে বললেন, কোনো ভয় নেই। এ হচ্ছে একরকম বদমাইশ ভূতের কাজ। দাঁড়াও, ঠান্ডা করে দিচ্ছি। সৈয়দ সাহেব 8-10টা কাগজে কী সব মন্ত্র লিখে দেওয়ালের জায়গায় জায়গায় মেরে দিলেন। ঘরে খুব গুগ্গুল জ্বালানো হলো, কিন্তু নেমাজ ও সেই সঙ্গে আরও কি কি সব পড়ে বলে গেলেন, ব্যাস ভূত ঠান্ডা হয়ে গেছে। 2 দিন পরে আমায় খবর দিও। ঠিক হলো, সেদিন সন্ধ্যের পরে ভূতের কল্যাণার্থে বিশেষ জলসা হবে। যারা আড্ডায় আসা বন্ধ করেছিল তাদের কাছেও আরও অনেকের কাছে বিশেষ নিমন্ত্রণ পাঠানো। সেদিন সন্ধ্যাবেলায় জলসায় অনেকেই এসে উপস্থিত হবে। সৈয়দ সাহেব দেয়ালের যে যে জায়গায় দাগা মেরে দিয়েছিলেন, আমরা সেই জায়গাগুলোতে দেওয়ালে গা সাকটা হয়ে বসল। সন্ধ্যা উতরে গেল।
খাঁ সাহেবরা সকলে নেমাজ সেরে এসে আসরস্থ হলেন। সকলের মুখেই ভূতের গল্প, যার যা অভিজ্ঞতা ও শোনার কথা বলতে লাগলেন। রাত্রি 8টা অবধি কোনো অত্যাচার, ময়লা পড়া অথবা কল খোলা হলো না দেখে খাঁ সাহেব সাজ মেলাতে আরম্ভ করলেন। সেদিন সঙ্গত করেছিলেন বিখ্যাত তবলাবাদক দর্শন সিং। আজ তারা উভয়ই প্রেতলোকে। প্রায় 9টা নাগাদ খাঁ সাহেব বাজনা শুরু করলেন। বেশ জমিয়ে দরবারি আলাপ করে গত শুরু করেছেন। শত্রুবৃন্দ চারিদিক থেকে বাহ, বহুত আচ্ছা প্রভৃতি প্রশংসাসূচক আওয়াজ ছাড়ছেন দেখে অন্তরিক্ষে ভূত মহাশয় আর সংযম রক্ষা করতে পারলেন না। খাঁ সাহেব ও দর্শন সিংয়ের মাথায় ওপর বারবার ধরে খানিকটা পুষ্পবৃষ্টি হয়ে গেল। বাদামের খোসা, পেঁয়াজ ও আলুর খোসা এবং তৎসহ যথোচিত ছাই, কাদা ইত্যাদি একবার নয়, 2-3 বার। খাঁ সাহেব বাজনা থামিয়ে শরৎটি নামিয়ে রেখে ওপরের দিকে চেয়ে বললেন, তৌবা তৌবা। তারপর একটু থেমে বললেন, কুছু রুপিয়া পয়সা ফেঁকো বাবা। ওদিকে ব্যাপার দেখে শত্রুবৃন্দ আস্তে আস্তে হালকা হতে লাগল, কিন্তু তারাও বঞ্চিত হলেন না। তাদের উপরেও কয়েকবার পুষ্পবৃষ্টি হয়ে গেল। পরের দিন ভোর না হতে সৈয়দ সাহেবকে ডেকে আনা হল। সব শুনে তিনি বললেন, এ হিন্দু পাড়া, আমি মনে করেছিলাম এসব হিন্দু ভূতের কাজ, কিন্তু এখন দেখছি তা নয়। কারণ আমি যে মন্ত্র ঝেড়েছি, হিন্দু ভূত তা কিছুতেই সহ্য করতে পারত না। এ হচ্ছে জিন, একেও আমি তাড়িয়ে দিচ্ছি, তবে কিছুদিন সময় লাগবে। খাঁ সাহেব কিন্তু আর সময় দিলেন না। তিনি সেদিনই জিনিসপত্র নিয়ে এক সাকরেদের বাড়ি গিয়ে উঠলেন। শিষ্য সম্প্রদায় আবারও ছুটোছুটি শুরু করলে নতুন বাড়ির তল্লাশে। বন্ধুরা, আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।